তোমাদের গত ক্লাসে কি পড়া হয়েছে বলো তো? স্যার হচ্ছে মিওসিস 1 এর সবগুলো ধাপ শেষ হয়েছে। হ্যাঁ, মিওসিস 1 এর সব কয়টা ধাপ শেষ হয়েছে। তোমাদের লাস্ট ক্লাসে ছিল টেলোফেজ 1। জি স্যার। টেলোফেজ জি 1 স্যার। কি কি হয়? স্যার প্রোফেসের ধাপগুলো সব মানে প্রোফেসেরটাই উল্টো ভাবে হয়ে থাকে, মানে প্রোফেস যেটা হয় তার অপোজিটটা ঘটে। হ্যাঁ, টেলোফেজ 1 এ যা হয়, টেলোফেজ 1 এটা তোমরা দেখেছো গত ক্লাসে। এখানে যা হয় সেটা হচ্ছে ক্রোমোসোম গুলো ডিভাইডেড হওয়ার পরে তোমার হচ্ছে রিকম্বিনেন্ট ক্রোমোসোম গুলো, এখানে তোমার এটা যদি মায়ের হয় এটা বাবার অংশ, এটা যদি বাবার হয় এটা মায়ের অংশ, এগুলাকে নিয়ে ওরা দুই পুলে চলে গেছে এবং তোমার হচ্ছে ক্রোমোসোমের মধ্যে ডি কয়েলিং হয়েছে। ক্রোমোসোম কোন ফেজে সবচেয়ে বেশি শর্টেস্ট এবং থিক হয়? মেটাফেজে। মেটাফেজ। মেটাফেজ। যে কোনো জায়গায় হোক না কেন, এটা মাইটোসিসের মেটাফেজ হোক, মেটাফেজ 1 হোক বা মেটাফেজ 2 হোক, মায়োসিসের মেটাফেজে ক্রোমোসোম গুলা সবচেয়ে থিক হয় এবং শর্ট হয়, কারণ এই সময় তোমার ক্রোমোসোমের মধ্যে সবচেয়ে বেশি তোমার ডিহাইড্রেশন হয় এবং কয়েলিং হয়। তো এরপরে মেটাফেজ থেকে যখন আবার অ্যানাফেজের দিকে আসতে থাকে, ক্রোমোসোম গুলোর মধ্যে আবার তোমার ডি কয়েলিং হওয়া শুরু হয়, মানে কয়েল গুলো আবার পেঁচানোটা সেটা ভাঙতে থাকে বা ছুটতে থাকে পেঁচগুলো, ডিকয়েলিং হয় এবং তোমার এই ফেজের শেষে, টেলোফেজ 1 এর শেষে নিউক্লিওলাস আবার রিঅ্যাপিয়ার করতে শুরু করে, যেটা যদিও এখানে দেখানো হয়নি। এই ফেজের শেষে, টেলোফেজ 1 এর শেষে নিউক্লিওলাস আবার রিঅ্যাপিয়ার করতে থাকে এবং ক্রোমোজোম গুলো স্বাভাবিকভাবেই থিক থেকে থিন হয়। বুঝতে পারছো তো? এটা পড়া হয়েছে গত ক্লাসে, তাই না? তো আমরা আজকে শুরু করব হচ্ছে মায়োসিসের সেকেন্ড ডিভিশন। মায়োসিস ডিভিশনটাকে কি ধরনের ডিভিশন বলা হয়? স্যার রিডাকশনাল স্যার বলা হয়, মানে রিডাকশনাল ডিভিশন বা হেটারোটাইপিক ডিভিশন বলে। কেন বলে? তার ক্রোমোজোমটা অর্ধেক হয়ে যায়। ক্রোমোসোমটা না, ক্রোমোসোমটা বলতে লামিয়া ক্রোমোসোমটা বলতে কিন্তু একটা বোঝায়, বুঝছো না? একটা ক্রোমোসোম অর্ধেক। ক্রোমোসোমের নাম্বার, সেলের ভিতরে যে ক্রোমোসোম নাম্বার তার সংখ্যা অর্ধেক হয়। বুঝতে পারছো বিষয়টা? লামিয়া, তোমার হচ্ছে পরিষ্কার ভাবে সবকিছু বলতে হবে, তোমাকে কিন্তু ভাইবা দিতে হবে, তাই না? ওইখানে তোমার যদি ওই আধা আধি বলো তাহলে একটু মানে তোমার হচ্ছে এভারেজ নাম্বার পাবা, যদি পরিষ্কার ভাবে বলো তাহলে তুমি 90% এর বেশি পাবা, কখনো কখনো আমরা 100% নাম্বারও দিয়ে থাকি। তো ক্রোমোসোমের সংখ্যা অর্ধেক হয়, যেমন তোমার যদি বলছে তোমার স্যার যে 20 যদি 6 হয়, মানে মায়ের ক্রোমোসোমের সংখ্যা যদি 6 হয় বা বাবার ক্রোমোসোমের সংখ্যা যদি 6 হয়, তাইলে তোমার ডটার সেলে ক্রোমোসোমের সংখ্যা হবে 3। এই যে ক্রোমোসোমের নাম্বার অর্ধেক হয়ে গেল। ধরো তোমার মানুষের ক্রোমোসোম সংখ্যা কত টোটাল সেলের মধ্যে? 46। তাইলে তোমার মায়োসিসের যে তোমার মানুষের যে মায়োসিস হওয়ার পরে ওভাম যেটা তৈরি হচ্ছে মায়ের, সেই ওভামের মধ্যে তোমার ক্রোমোসোমের সংখ্যা হবে 23। বাবার যে স্পার্ম, সেই স্পার্ম সেলে ক্রোমোসোমের সংখ্যা হবে 23। স্পার্ম এবং ওভাম মিলে নতুন যে বাচ্চাটা হবে তার ক্রোমোসোম সংখ্যা আবার তোমার হচ্ছে 46 হবে। ধরো তোমার সরিষার তোমার ব্রাসিকা রাপা যদি হয়, যেটাকে তোমরা ব্রাসিকা ক্যাম্পেস্ট্রিস বলে থাকো, সেটার ক্রোমোসোম নাম্বার 20 এটা হচ্ছে ডিপ্লয়েড নাম্বার। তাইলে যে মেল গ্যামেট হবে মানে পোলেন গ্রেনের ক্রোমোসোম নাম্বার হবে 10 এবং ওভারির ভিতরে যে ওভাম ওভিউলের ক্রোমোসোম নাম্বার হবে তোমার 10 সংখ্যক,
এবং এই দুইটা যখন তোমার স্পার্ম সেল যখন তোমার ভিতরে ঢুকবে স্টিগমার ভিতর দিয়ে যখন তোমার ওভারিতে যাবে, যখন সে একটা ওভিউলকে তোমার ফার্টিলাইজ করবে বা নিষিক্ত করবে, করে 10 + 10 = 20 হবে। যখন যে সিডটা তৈরি হবে সেই সিডে আবার ক্রোমোসোম নাম্বার হবে 20 = 20 সরিষার ক্ষেত্রে। তার মানে যে প্যারেন্টাল যে ক্রোমোসোম নাম্বার 20 ছিল সেটা আবার সিডে চলে আসলো। তখন যখন সিডটাকে তুমি আবার গ্রো করবা, তখন আবার তার মধ্যে যে প্লান্ট হলো তার মধ্যে ক্রোমোসোম নাম্বার প্রতিটা সেলেই তোমার হচ্ছে 20 থাকবে, এক্সেপ্ট আবার তার মধ্যে যখন পোলেন তৈরি হবে তার মধ্যে আবার 10 হয়ে যাবে। তো এই যে পোলেনের 10 হয়, দেখো সারা বডিতে এই প্ল্যান্টের বা অ্যানিমেলের তোমার সব জায়গায় কিন্তু মাইটোসিস হয়। মায়োসিস হয় খুব অল্প জায়গায়, শুধুমাত্র তোমার রিপ্রোডাক্টিভ সেলে, যেখানে তোমার যেগুলো হচ্ছে তোমার থ্রো মেগাস্পোরোজেনেসিস এবং মাইক্রোস্পোরোজেনেসিসের মাধ্যমে তৈরি হয়। মাইক্রোস্পোরোজেনেসিসের মাধ্যমে কি তৈরি হয়? পোলেন। পোলেন, মাইক্রোস্পোর বা ফারিহা ঝিনুক, তোমার ওই যে তোমার যে ছবিটা এটা একটু অপরিচিত মনে হচ্ছে, তুমি এটা একটু চেঞ্জ করে দিও। হ্যাঁ, আচ্ছা, তাইলে এই মায়োসিস অ্যাজ এ হোল হচ্ছে একটা রিডাকশনাল ডিভিশন বা হেটেরোটাইপিক ডিভিশন, যেখানে ক্রোমোসোম নাম্বার ডটার সেলে অর্ধেক হয়ে যায়। আবার মায়োসিসের এই যে রিডাকশনটা হয়, এটা হয় তোমার হচ্ছে মায়োসিস 1-এ, যেটা তোমরা অলরেডি পড়ছো। কোন ফেজে হয় সেটা রিডাকশনটা? স্যার অ্যানাফেজ। অ্যানাফেজ 1-এ হয়ে যায় সেই রিডাকশনটা। হ্যাঁ, আমরা যদি দেখে আসি আবার, এই যে তোমার এখানে কিন্তু একত্রেই ছিল 6টা ক্রোমোসোম। 6টা ক্রোমোসোম একত্রেই ছিল। অ্যানাফেজে তোমার সেপারেশনটা শুরু হলো, কারণ এই তিনটা এক পোলে চলে যাচ্ছে, এই তিনটা আরেক পোলে চলে যাচ্ছে, এবং এটা কমপ্লিট হয় আসলে মায়োসিসের শেষে, যে এই তিনটা টেলোফেজ 1-এ এই পোলে চলে গেছে, এই তিনটা ক্রোমোসোম এই পোলে চলে আসছে। এরপরে কি হবে? এই যে এটা এই পোলে চলে আসলো, এটা এই পোলে চলে আসলো, এরপরে কি হবে? দুইটা আলাদা নিউক্লিয়াস তৈরি হবে। হ্যাঁ, এই যে প্রসেসটাকে কি বলে? ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিস বা সাইটোকাইনেসিস। ক্যারিও মানে কি? নিউক্লিয়াস। ক্যারিয়ন। হ্যাঁ, ক্যারিয়ন থেকে ক্যারিও। হ্যাঁ, ক্যারিয়ন মানে নিউক্লিয়াস। তাহলে এই যে সাইটোকাইনেসিস হবে বা ক্যারিওকাইনেসিস আসলে হচ্ছে নিউক্লিয়াসের ডিভিশন। তো এটাকে আমরা সাইটোকাইনেসিস বলবো। এখানে সাইটোপ্লাজমের ডিভিশন হবে, এখানে ভাগটা হবে সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস অলরেডি হয়ে গেছে, আসলে নিউক্লিয়াস ডিভাইডেড হয়ে গেছে, পোলে চলে গেছে। এরপরে এখানে তোমার হচ্ছে সাইটোপ্লাজমিক যে কন্টেন্ট সেটার এখানে ডিভাইড হবে, সাইটোকাইনেসিস হবে, হয়ে তোমার এরকম একটা সেল তৈরি হবে। এই ফেজটাকে বলতেছি আমরা হচ্ছে ইন্টারফেজ 1। তারপর টেলোফেজ 1-এর পরে তৈরি হয় আসলে ইন্টারফেজ 1। এটা হচ্ছে আসলে একটা রেস্টিং ফেজ। মায়োসিসের ক্ষেত্রে ইন্টারফেজ 1 হচ্ছে একটা, মায়োসিসের যে ফার্স্ট ডিভিশন শেষ হওয়ার পরে যে শর্ট ইন্টারফেজ হয়, এই ইন্টারফেজটা হচ্ছে একটা রেস্টিং ফেজ। এখানে কোনো এমনিতে মাইক্রোসিসের ইন্টারফেজে কি হয় বলতো? স্যার সেল ডিভিশনের জন্য যে জিনিসগুলো প্রয়োজন মানে কি কি সেটা হচ্ছে জিনিস ইন্টারফেজ। প্রয়োজন? কি কি জিনিস? ডিএনএ রেপ্লিকেশন হয়। ডিএনএ রেপ্লিকেশন হয়। হ্যাঁ, মেজর ইভেন্ট হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন হয়। এই মায়োসিসের ইন্টারফেজ 1-এ তোমার কোনো ডিএনএ রেপ্লিকেশন হয় না। মানে ডিএনএ রেপ্লিকেশন মানে কি? স্যার একটা ডিএনএ থেকে অনুরূপ আরেকটা ডিএনএ মানে ডাবল হওয়া। ডিএনএ তৈরি হওয়া। ডিএনএ রেপ্লিকেশন মানে হচ্ছে লামিয়া এবং আখি, এটা হচ্ছে যে এখন তোমার যে ডিএনএ এর কন্টেন্ট সেটা ডাবল হয়ে যাওয়া। প্রতিটা স্ট্র্যান্ড, ক্রোমোসোমের স্ট্র্যান্ড রেপ্লিকেটেড হয়ে যাবে, তার রেপ্লিকা তৈরি হবে। হুবহু রেপ্লিকা তো শুনছো, বুঝছো তাই না? হুবহু রেপ্লিকা তৈরি হবে। তার মানে যদি তোমার হচ্ছে সিঙ্গেল স্ট্রেটেড ক্রোমোসোম ছিল অ্যানাফেজে, মাইটোসিসের ক্ষেত্রে সেগুলো প্রত্যেকটা রেপ্লিকা তৈরি হবে, তার যে একটা আর্ম তার হুবহু রেপ্লিকা তৈরি হবে। এইভাবে এটা হচ্ছে রেপ্লিকেশন। তাইলে এই রেপ্লিকেশনটা এই ক্ষেত্রে নাই, কারণ মায়োসিসের ক্ষেত্রে ওই ডিএনএ রেপ্লিকেশনটা কখন হয় বলতো? এটা একটা ভাইবার কোয়েশ্চেন। ইন্টারফেজে। কে বলতে পারবে দেখি?
মায়োসিসের ক্ষেত্রে ডিএনএ রেপ্লিকেশন কখন? স্যার মায়োসিস স্যার, 1 হয় আর না। মায়োসিস 2 এর 1 এর আগে মাঝখানে। তো ইন্টারফেস থাকে তখন। স্যার এখানে তো হচ্ছে এই ক্রোমোজোম নাম্বার replication অর্ধেক হয়, হয় জন্য না। রেপ্লিকেশনটা হয় না। কখন হয় বলো? মায়োসিসের প্যাকাইটিনে। ক্ষেত্রে, মায়োসিস সেল ডিভিশনের ক্ষেত্রে ক্রোমোসোম গুলা কখন তোমার ডিএনএ রেপ্লিকেশনটা কখন হয়? স্যার ডিএনএ রেপ্লিকেশন টুতে ক্রোমোজোম নাম্বার অর্ধেক হইতো না। হ্যাঁ, স্যার ডিএনএ রেপ্লিকেশন হলে তো ক্রোমোজোম নাম্বারটা অর্ধেক হইতো না, এখানে স্যার replication প্যাকাইটিন হয় না। স্টেজে। হ্যাঁ, আশরাফুল রাফি, এক্সেলেন্ট। তোমরা কি একটা খাতা দেখতে পাচ্ছ কিনা? দেখো, দাঁড়াও দেখি। দেখা যাচ্ছে এটা? খাতা দেখা যায়? জি স্যার। খাতার ইমেজ কি দেখা যায় না? দেখা যায় না? দেখা যায় না স্যার। ভালো করে দেখা যায় না। আমি ব্যবস্থা করতেছি, দেখা যাবে। খাতা 20 বছর আগে, হ্যাঁ, ড্রয়িং ছিল এখানে, ক্লাসে ড্র করছিলাম, ওটা দেখাইতে পারবো চাইলে, তো দেখাই দাও। লেভেল 2 এর কিন্তু, হ্যাঁ, বুঝুনি বিষয়টা। স্টপ ভিডিও। দেখা যাচ্ছে না? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, জি গুড। স্যার। তাইলে দেখো, এই যে এই পাশে হচ্ছে জাইগোটিন, তাই না? দেখা যায়? দেখা যায়। জাইগোটিনে ক্রোমোসোম গুলো ছিল হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ডেড, এখানে প্যাকাইটিনে হচ্ছে ডাবল স্ট্র্যান্ডেড। আশরাফুল রাফি যে আনসারটা দিয়েছে সেটা হচ্ছে কারেক্ট। এটা প্যাকাইটিন স্টেজে হয়, রেপ্লিকেশনটা হয় প্যাকাইটিন স্টেজে। বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। হ্যাঁ, জি স্যার। এটা মায়োসিস থেকে, মাইটোসিস থেকে আলাদা, এটা প্যাকাইটিন স্টেজে হয়। বুঝতে পারছো? এবং এটা হচ্ছে আমার ক্লাস খাতায়, যে ক্লাসের লেখা 20 বছর আগের কথা। হ্যাঁ, আচ্ছা, নিউজ প্রিন্ট কাগজ, খেয়াল করছো? ওকে, তাইলে যেটা বলছিলাম যে এটা হচ্ছে একটা রেস্টিং ফেজ এবং এখানে কোনো ডিএনএ রেপ্লিকেশন হয় না। বুঝতে পারছো? এবং এখানে সাইটোকাইনেসিস। এরপরে যা হবে, তা হচ্ছে প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2 এবং টেলোফেজ 2। তোমার হচ্ছে মায়োসিস যে 2, সেটার চিফ ইভেন্ট হচ্ছে বা মেজর ফেজ গুলো হচ্ছে প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2 এবং টেলোফেজ 2। এগুলো হচ্ছে সেকেন্ড মায়োটিক ডিভিশন, এবং এই ডিভিশনটা হচ্ছে ইকুয়েশনাল ডিভিশন, কারণ ক্রোমোসোম নাম্বার যা অর্ধেক হওয়া সেটা এট দ্য এন্ড অফ মায়োসিস 1 হয়ে গেছে। টেলোফেজ 1 এ তোমার পরে 2 পোলে ক্রোমোসোম নাম্বার আগে 6 ছিল, ম্যাটারনাল বা প্যাটার্নাল দুইজনেরই সোমাটিক, তোমার হচ্ছে ক্রোমোসোম নাম্বার হচ্ছে 2n=6, এবং গ্যামেটিক ক্রোমোসোম নাম্বার সেখানে হবে 3। সেটা হয়ে গেছে অলরেডি, ভাগ হওয়ার হয়ে গেছে। হয়ে তোমার টেলোফেজ 1 ক্রোমোসোম নাম্বারের সংখ্যা, ক্রোমোসোম নাম্বার অর্ধেক হয়ে গেছে। এখন হবে তোমার যে ভাগ, এখন যে ডিভিশনটা সেটা আবার ইকুয়েশনাল ডিভিশন বা হোমোটাইপিক ডিভিশন। তাহলে হেটারোটাইপিক ডিভিশন বা রিডাকশনাল ডিভিশন হচ্ছে আসলে মায়োসিস 1। স্যার বলো। স্যার সাইটোকাইনেসিস যে ইভেন্টটা সেটা কি স্যার টেলোফেজ 1 হচ্ছে নাকি ইন্টারফেজ 1 এ হচ্ছে? টেলোফেজ 1 এর শেষে। তাহলে কি স্যার ইন্টারফেজের মধ্যে পড়তেছে নাকি টেলোফেজের মধ্যেই কাউন্ট করবো স্যার এটা আমরা? এটা তো আসলে মানে বায়োলজিক্যাল প্রসেস গুলো একটা কন্টিনিউয়াস প্রসেস। তোমার হচ্ছে এটা তুমি টেলোফেজের শেষে, টেলোফেজ বলতে শুধুমাত্র মানে 1 সেকেন্ডের বিষয় না, টেলোফেজ বলতে তোমার এইটা প্রজাতি থেকে প্রজাতিতে, স্পিসিস থেকে স্পিসিস পারে, কারো তোমার 1 মিনিটে শেষ হইতে পারে, কারো হয়তো তোমার 20 মিনিট লাগতে পারে, 10 মিনিট লাগতে পারে টেলোফেজটা হইতে, বড় সেল হইলে। তাইলে তোমার হচ্ছে এই যে টেলোফেজ কিন্তু সেকেন্ডের মধ্যে হয় না। তোমরা যখন এগুলা স্টাডি করবা, সেল ডিভিশনের সেল সাইকেল তোমাদেরকে বলা হয়েছে, এটা তোমার এটা হচ্ছে ডাইনামিক প্রসেস। তুমি দেখবা টেলোফেজ আবার বিভিন্ন রকম, কোনোটাতে টেলোফেজ শুরু হয়েছে, কোনোটাতে টেলোফেজ একদম স্ট্যান্ডার্ড ফেজে আছে, কোনোটা টেলোফেজের শেষের দিকে আছে, টেলোফেজের শেষের দিকে হয়, ঠিক আছে? টেলোফেজ এবং কমপ্লিট হয়ে গেলে তখন এটা প্রোফেজ 2 বলবো। বোঝা নাই? ডাইনামিক প্রসেস তো।
ধরো জি যদি স্যার, আমি বুঝতে থিওরিটিক্যালি বলি যে Practically দেখতে পারবো যদি হ্যাঁ দেখতে পারবা টেলোফেজ 1 যদি তোমার ধরো 10 মিনিট ধরে হয়, ধরো শেষের 1-2 মিনিটে তোমার সাইটোকাইনেসিস হতে থাকে। বুঝছো? ওকে, তাইলে আমরা এটা দেখলাম, এটা হচ্ছে ইন্টারফেজ 1 ছিল, এবং এখানে তোমার কোনো ক্রোমোসোমই বোঝা যায় না, কিছুই বোঝা যায় না। এগুলো ছিল ডটার নিউক্লিয়াস, এটা হচ্ছে একটা ডটার নিউক্লিয়াস, সেল মেমব্রেন, এটা হচ্ছে তোমার ওই যে সাইটোকাইনেসিস হওয়ার পরে যা হয়েছে আর কি, মানে তোমার এখানে ডিভিশনটা। এরপরে হচ্ছে তোমার প্রোফেজ 2। প্রোফেজ 2 তে যে যে আমরা বলতেছিলাম যে টেলোফেজ 1 এর দিকে তোমার শেষে যখন সাইটোকাইনেসিস হচ্ছে, ওই একই সময়ে কিন্তু হচ্ছে তোমার নিউক্লিওলাস রিঅ্যাপিয়ার করা শুরু করে। এবং প্রোফেজ 2 তে তোমার হচ্ছে, এবং সেটা ইন্টারফেজে সেই নিউক্লিওলাসটা থাকে, ইন্টারফেজ 1 যেটা বললাম সেখানে। এবং প্রোফেজ 2 শুরু হলে সেই নিউক্লিওলাস আবার ভেঙে যাওয়া শুরু করে, এখানে দেখানো হয়নি এই জন্য। প্রোফেজ 2 তে যে নিউক্লিওলাস এখানে দেখানো হয়নি এই জন্য, দেখাইলে তুমি ডট ডট দিয়ে দেখাইতে পারো যে এটা নিউক্লিওলাস আবার ডিসঅ্যাপিয়ার হয়ে যায় এই ফেজ শেষের দিকে। খেয়াল করো রাফি, এটা হচ্ছে একটা ডাইনামিক প্রসেস, মানে তোমার এটা সেকেন্ডের বিষয় না, এটা কয়েক মিনিট লাগে। যে যেই প্রজাতিতে তোমার সেল ডিভিশন তোমার ধরো 1 ঘন্টা ধরে হয়, তার মধ্যে একটা ফেজ হতে 5 মিনিট 10 মিনিট হয়, এবং ইন্টারফেজ ফেজটা একটু লম্বা হয়। এখন এই 5-10 মিনিটের মধ্যে একটা ফেজ শুরু হয়, হয়ে হয়ে শেষ হয়, তোমার যে টেলোফেজ 1 শুরু হচ্ছে, হয়ে হয়ে শেষ হচ্ছে। তো এরকম এখানেও তোমার হচ্ছে নিউক্লিওলাস শুরুর দিকে থাকে, এবং তোমার হচ্ছে সেটা শেষের দিকে শেষ হয়ে যায়, ডিসঅ্যাপিয়ার হয়ে যায় একদম শেষের দিকে। এটা হলো প্রোফেজ 2 এর শেষের দিকে। ক্রোমোসোম গুলা তোমার হচ্ছে থিন, খুবই থিন হয়, এবং ক্রোমোসোম গুলাকে ক্রোমাটিন যে ফাইবার গুলাকে সেগুলাকে তোমার ওয়ান এন্ড থেকে অ্যানাদার এন্ড পর্যন্ত ক্লিয়ারলি বোঝা যায় না। বুঝতে পারছো? তাহলে দেখো এখানে আমরা ক্যারেক্টারিস্টিক্স গুলা বলছি। লং ক্রোমোসোম থ্রেডস আর প্রিপেয়ার্ড, এখানে লম্বা ক্রোমোসোমের সুতা তৈরি হয়। এবং তোমার হচ্ছে নো সিঙ্গেল ক্রোমোসোমস আর ট্রেসেবল ফ্রম ওয়ান এন্ড টু অ্যানাদার, এটা বলছি আমি। ক্রোমোসোমের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত কোনো ক্রোমোসোমকে বোঝা যায় না, এবং নিউক্লিয়ার মেমব্রেন প্রেজেন্ট থাকে, ট্রু, বাট ডাইনামিক প্রসেস যেহেতু, এবং এই ফেজের শেষের দিকে, প্রোফেজ 2 শেষের দিকে নিউক্লিয়ার মেমব্রেন তোমার ভেঙে যাওয়া শুরু করে, এবং নিউক্লিওলাসও ভেঙে যাওয়া শুরু করে। বুঝতে পারছো বিষয়টা? তো ড্রয়িং তো তোমরা করতেই পারবা। এখানে তোমার হচ্ছে এই যে একটা বড় সেল আঁকবা, তারপরে হাত দিয়ে ভাগ দিবা। যখন তুমি এটাকে এই কি বলে এটার এক্সপ্লেনেটরি ফিগার আঁকছো এরকম, তখন তুমি এটাকে কম্পাস দিয়ে আঁকতে পারো, কিন্তু পরীক্ষার সময় প্র্যাকটিক্যাল যখন ক্লাস করবা তখন তোমার যে অবজার্ভ ফিগার দেখবে মাইক্রোস্কোপে, সেটা আঁকার সময় তুমি কম্পাস ইউজ করো না, তুমি ফ্রি হ্যান্ডে একটা সার্কেল আঁকবা, বুঝছো না? কারণ তোমার তো এই মাইক্রোস্কোপের নিচে কিন্তু এক্স্যাক্টলি ওইরকম সৃষ্টিকর্তা কম্পাস দিয়ে সেলগুলোকে এঁকে দেন না, উনি কোন ফায়াকুন বলে ওনার ইচ্ছা মতো তৈরি করে দেন। তাইলে তোমার হচ্ছে এই যে ক্রোমোসোম থ্রেড গুলাকে জাস্ট তোমার ইচ্ছা মতো কলমের ইয়াতে আঁকবা, কোনটার মাথা ওইরকম পরিষ্কার ভাবে একটা দেখা যাচ্ছে কিন্তু আরেকটা নাও দেখা যেতে পারে, হিজিবিজি করে আঁকলেই হবে এরকম। পারবা না? নীল এবং লাল দুই রকম আঁকবা, যে কারণ হচ্ছে একটা যদি ম্যাটার্নাল হয় একটা প্যাটার্নাল, সেইভাবে আসছে, একটা মায়ের একটা বাবা। এখানে চাইলে তুমি ডট ডট দিয়ে নিউক্লিওলাস দেখাইতে পারো, দেখায় তোমার যদি এখানে হাইলাইট করো, কোনো অসুবিধা নেই। ওকে, তাইলে প্রোফেজ 2 বুঝতে পারছো তো না? জি স্যার। ভেরি গুড। দেন মেটাফেজ 2, দেখো এই যে তোমার দুইটা সেল, এটা তোমার আগে এইভাবে ড্র করা ছিল, এখানে এটাকে লম্বা করে দেখানো হয়েছে। জাস্ট তোমার এইটাকে, এইটার সেপারেশনটা এইখানে ছিল, এটাকে এখন সেপারেশনটা এইভাবে দেখানো হয়েছে। এটা চাইলে এইভাবে তুমি ড্র করতে পারো, কোনো সমস্যা নাই, এইভাবে ড্র করলে হয়তো। বুঝতে পারছো না? বুঝনি? এটাকে 90 ডিগ্রি কোণে ঘোরায় তোমার আঁকা হয়েছে, এই যে ভাগটা, এই যে ওয়ালটা, এটা এটা এটা
বুঝতে পারছো? এখানে দুইটা সেল, তো এই যে এটাকে, এই ওয়ালটাই হচ্ছে তোমার এটা। বুঝছো বিষয়টা রাফি? জি স্যার, বুঝতে পারছি স্যার। আখি, সুমাইয়া, বুঝতে পারছো? জি স্যার। গুড। আচ্ছা, তাইলে দেখো এই যে তুমি, তোমার এখানে মা কোনটা ছিল, বাবা কোনটা ছিল, তোমরা কাকে মা দিবা? লালটাকে মা দিবা না নীল সবুজটাকে মা দিবা? নাজিম, যে কোনোটাকে মা বলতে পারো। ধরো এই লাল ক্রোমোসোম গুলা ছিল মায়ের এবং সবুজ গুলো ক্রোমোসোম গুলা ছিল বাবার, তাইলে মায়ের সাথে বাবার অংশ, তোমার হচ্ছে বাবার সাথে মায়ের অংশ, এই যে ক্রসিং ওভার হওয়ার পরে যেটা হয়েছিল, যেটা তোমার এই যে এখান থেকে আসছে, দুইটা লাল ক্রোমোসোম, একটা নীল, একটা সবুজ ক্রোমোসোম, দুইটা সবুজ ক্রোমোসোম, একটা লাল ক্রোমোসোম, এটা আসছে হচ্ছে তোমার এই যে এখান থেকে। খেয়াল করো, এই যে এইখানে যে ভাগ হয়েছিল না, দুইটা লাল ক্রোমোসোম এবং একটা সবুজ ক্রোমোসোম এক দিয়ে গেছিল, আর হচ্ছে দুইটা সবুজ ক্রোমোসোম একটা লাল ক্রোমোসোম, তার মধ্যে আবার সবুজ অংশগুলো। তাহলে এইগুলো আমার চোখের মধ্যে মনে রাখো, এই তিনটা, দুইটা লাল একটা সবুজ, সবুজটা হচ্ছে তোমার এই যে তোমার সাবটেলোসেন্ট্রিক, হ্যাঁ, বা সাবমেটাসেন্ট্রিক। তো আর দুইটা সবুজ একটা লাল। এখন আমরা এই যে এখানে আসি, এই যে দুইটা লাল একটা সবুজ, দুইটা সবুজ একটা লাল, ঠিক আছে, দুইটা দুই পোলে গেছিল, এগুলো এক পোলে গেছিল, এটা আরেক পোলে গেছিল। তাইলে তোমার হচ্ছে ওইটাই এখানে আঁকবা। ওইখানে ছিল তোমার এই এক পেয়ারের সাথে আরেক পেয়ার এরকম এরকম পাশে ছিল, এরকম এরকম করেছিল। এই অ্যানাফেজে তোমার বা মেটাফেজে, অ্যানাফেজে যে এই গ্রুপটা, লাল গ্রুপটা, এই লাল গ্রুপটা তোমার এখানে ছিল, আর এই সবুজ গ্রুপটা এখানে ছিল, ফর এক্সাম্পল। একই রকম করে এখন আঁকতে হবে সবগুলা মেটাফেজটাতে। সব কটা সেন্ট্রোমিয়ার যে লাইনে আসে, সেই লাইনটার নাম কি? স্যার ইকুইটোরিয়াল লাইন। ইকুইটোরিয়াল লাইন, হ্যাঁ, আসে, এবং এই প্লেটটাকে বলে ইকুইটোরিয়াল প্লেট। এগুলো প্রত্যেকটা হচ্ছে ক্রোমোসোম, এবং ক্রোমোসোমের মধ্যে এই যে লাল অংশগুলো সবুজ ক্রোমোসোমের মধ্যে কিভাবে যুক্ত হয়েছে? ক্রসিং ওভারের মাধ্যমে। ক্রসিং ওভারের মাধ্যমে। গুড। তারপরে এটা হচ্ছে সেল মেমব্রেন, এটা হচ্ছে তোমার ওই যে সেপারেশন দুইটা সেলের মধ্যে। তাইলে আমরা যদি মেটাফেজ 2 এর বৈশিষ্ট্যগুলো জানতে চাই, তোমরা কি কি লিখবা বলো তো? না পড়েই কিন্তু লেখা যেতে পারে, বলো তো। All chromosomes are arranged at the equatorial plate. লাইন। হ্যাঁ, equatorial plate or equatorial line. মানে তোমার হচ্ছে centromeres are attached at the equatorial line. The arms of the chromosome may remain at any side. তোমার হচ্ছে এইগুলোকে এইদিকে দেখানো হচ্ছে, নট নেসেসারিলি এইগুলোকে তুমি এইদিকে ঘুরেও দেখাইতে পারতা, কোনো অসুবিধা নেই। এগুলোকে ওইদিকে ঘুরে দেখাইতে পারতা, বা তোমার এইটা, এই দুইটাকে একদিকে একটাকে একদিকে দেখাইতে পারতা। মানে বিষয়টা হচ্ছে এই স্পিন্ডল ফাইবার গুলা সেন্ট্রোমিয়ারকে টেনে ধরছে। স্পিন্ডল ফাইবার কার ঘাড়ে ধরে? সেন্ট্রোমিয়ারের ঘাড়ে ধরে, এইভাবে নিয়ে যায়। বুঝতে পারছো সেটা? স্পিন্ডল ফাইবার কার ঘাড়ে ধরে? সেন্ট্রোমিয়ারের ঘাড়ে ধরে। বুঝতে পারছো? কোনো আর্মের ঘাড়ে ধরে না, সেন্ট্রোমিয়ারের ঘাড়ে ধরে তোমার তাকে সরায়। এটা ধরো তোমার হচ্ছে, ধরো একটা দড়িতে যদি একজন দড়িবাজ বা যে তোমার যারা ম্যাজিক দেখায়, বিভিন্ন রকম সার্কাস দেখায়, দড়িতে যেরকম ঝুলে ঘুরে, এরকম ধরো তোমার হাতে যদি ধরে থাকে, হাতটা হচ্ছে তোমার সেন্ট্রোমিয়ার, বা তোমার কোমরে যদি নিজেকে বাঁধে, কোমরটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। তাহলে এই সেন্ট্রোমিয়ারটা অ্যাটাচ থাকে তোমার হচ্ছে ওই স্পিন্ডল ফাইবারের সাথে। এরপরে আর্ম গুলা তোমার যে কোনো দিকে ফেস করে থাকতে পারে, এদিকে এদিকে ফেস করে থাকতে পারতো। এবং ক্রোমোসোম গুলা হচ্ছে খুবই শর্ট এই ফেজে। আমরা দেখি এখানে কি বলা আছে। Chromosome groups are arranged at the equatorial plate. Each chromosome is of bichromatic in nature. এখানে গ্রামাটিক্যাল কিছু ভুল আছে, এগুলো তোমরা ঠিক করে নেবে। Each chromosome is of bichromatic in nature. Chromosome groups are arranged at the equatorial plate. Centromeres of the chromosomes are attached with spindle fibers and are arranged in a line called equatorial plate. Equatorial plate কাকে বলে সেটা বলতেছে। তাহলে চিফ ক্যারেক্টার হচ্ছে chromosomes are shortest and thickest. Centromere are attached at the equatorial
line, the arms of the chromosome may remain at any side. এগুলোই হচ্ছে তোমার আর যদি বলতে পারো centromeres are attached with the spindle fibers. এগুলো এই চারটা হচ্ছে এর বৈশিষ্ট্য, মনে থাকবে? মেহেদি? জি স্যার। ওকে, এবং ড্রয়িংও তো করতে পারবা, তাই না? আমি আর ড্রয়িং করে দেখাচ্ছি না, ওই যে তোমার ক্লাস আর দেখাইছে ওই রকম করি একে তোমার হচ্ছে যে অংশটুকু বিনিময় হয়েছে এই অংশটুকু আলাদা করে দেখাইতে হবে, লালটার সাথে এই অংশটুকু বিনিময় করে দেখাইতে হবে। তুমি নিজে কয়েকবার ড্রয়িং করো, ঠিক আছে? পারবা না ড্রয়িং করতে? জি স্যার পারবো। ভেরি গুড। আছে, নেক্সট হচ্ছে কি ফেজ বলো তো? অ্যানাফেজ 2। গুড, অ্যানাফেজ 2। অ্যানাফেজ 2 কি হবে বলো তো, এখানে প্রেডিক্ট করো। এই যে দুইটা সেল আছে অলরেডি, এটা একটা সেল, এটা আরেকটা সেল, কি হইতে পারে প্রেডিক্ট করো তো? স্যার সেন্ট্রোমিয়ারটা ভাগ হয়ে যাবে। সেন্ট্রোমিয়ারটা ভাগ হয়ে যাবে। এই যে তোমার ক্রোমোসোমটা, হ্যাঁ, এই ক্রোমোসোমের এই যে আর্মটা, সবুজ যে আর্মটা, তোমরা আমার মাউস মুভমেন্ট দেখতে পাচ্ছো? জি জি স্যার। স্যার। ওকে, এই যে আর্মটা সেটা এই পোলে চলে যাবে। এই যে তোমার রিকম্বিনেন্ট আর্ম, তোমার এই সবুজের সাথে লাল আছে, সেটা যাবে ওই পোলে। এটা যদি উত্তর মেরুতে যায়, এটা যাবে হচ্ছে দক্ষিণ মেরুতে। এইটার তোমার হচ্ছে এই যে লাল আর্মটা, সেটা যাবে দক্ষিণ মেরুতে, হ্যাঁ দক্ষিণ মেরুতে। আর এই যে রিকম্বিনেন্ট আর্ম, সেটা যাবে উত্তর মেরুতে। তাইলে সেন্ট্রোমিয়ারটা ভাগ হবে দুই আর্মের মধ্যে লঙ্গিচুডিনালি, বুঝতে পারছো? দুইটা আর্মের মধ্যে যদি এইখানে লাগানো থেকে থাকে এই জায়গাটাতে ভাঙবে। এটা একটা আর্ম, এটা একটা আর্ম, এই জায়গাটাতে ভাঙবে, বুঝতে পারছো? এই যে আমি যে জায়গাটা নাড়াচ্ছি এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, হ্যাঁ, ভেঙে এটা একদিকে যাবে, এটা একদিকে যাবে। তার মানে হচ্ছে এই মাঝামাঝিতে ক্লাস হইলে তোমার আচ্ছা দেখি তো একটু আমাদের স্যার যেভাবে ড্রয়িং করছিল সেভাবে করা যায় কিনা। আচ্ছা, এটা যদি লাল আর্মটা হয়, ধরো এই ক্রোমোসোমটার কথা বলতেছি, লাল আর্মটা, এইটার কথা বলতেছি। আরেকটা হচ্ছে তোমার এতটুকু লাল, যদি ফিল হয়ে গেছে, ফিল না দিলে হবে, ফিল এইটার সাথে সবুজ। ধরো আমরা এই ক্রোমোসোমটার কথা বলতেছি, এটা হচ্ছে লাল আর্মটা, এই যে উপরের এটা, আর এটা হচ্ছে তোমার এই যে রিকম্বিনেন্ট আর্ম, যেটাতে তোমার হচ্ছে দুই মাথায় সবুজ অংশ আছে। তাহলে সেন্ট্রোমিয়ারটা ভাগ হবে এই বরাবর,
এই বরাবর ভাগ হবে, বুঝতে পারছো? এই বরাবর সেন্ট্রোমিয়ারটা ভাগ হবে, ভাগ হয়ে তোমার এইটা যাবে তোমার হচ্ছে ফর এক্সাম্পল নর্থ পোলে, আর এর নিচের অংশটুকু যাবে সাউথ পোলে। বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। লঙ্গিটিউডনালি ভাগ হবে। আচ্ছা, তাইলে ভাগ হওয়ার পরে কি হবে সেটা আমরা দেখি। এরকম হবে, দেখতে পাচ্ছ স্লাইড? এই যে আমরা বলছিলাম লাল অংশটা গেল তোমার হচ্ছে নর্থ পোলের দিকে যাচ্ছে, আর ওই যে রিকম্বিনেন্ট অংশটুকু সেটা যাচ্ছে হচ্ছে সাউথ পোলের দিকে। এইভাবে প্রত্যেকটাই তোমার দুই ভাগ হবে। পরেরটাতে এই সবুজ অংশটা যাবে এই যে দেখো সাউথ পোলের দিকে, আর হচ্ছে এই যে রিকম্বিনেন্ট অংশটা সেটা যাবে হচ্ছে সাউথ পোলের দিকে। সবুজ অংশটা যাবে হচ্ছে নর্থ পোলের দিকে, রিকম্বিনেন্ট অংশটা সাউথ পোলের দিকে। এখানে লাল অংশটা যাবে হচ্ছে তোমার নর্থ পোলে, রিকম্বিনেন্ট অংশটা যাবে সাউথ পোলে। এখানে তোমার এই যে গ্রিন অংশটা সেটা নিচে আসবে, আর রিকম্বিনেন্টটা উপরে যাবে, মানে নর্থে যাবে। এখানে রিকম্বিনেন্টটা নর্থে যাবে, লাল অংশটা সাউথে আসবে। রিকম্বিনেন্টটা তোমার হচ্ছে নর্থে যাবে, সবুজ অংশটা তোমার হচ্ছে সাউথে আসবে। এইভাবেই তোমার দেখো প্রত্যেকটা এরকম করে ভাগ হয়েছে, যে সবুজটা ইয়াতে। এভাবে আঁকতে পারবা না অ্যানাফেজ, দুইটা সেল আঁকতে হবে, মধ্যে ভাগ দিয়ে দুইটা ভাগে আঁকতে হবে। এবং তোমার এই একটা ক্রোমোসোমকে লঙ্গিটিউডনালি ভাগ দেখাইতে হবে। এখানে সেন্ট্রোমিয়ারটা ভাগ করে দিয়ে দুইটা অংশ দুই দিকে যাবে। আঁকতে পারবা? জি স্যার। জি স্যার। ওকে, এটা হচ্ছে অ্যানাফেজ 2। অ্যানাফেজ 2 এর এটা হচ্ছে নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল। নর্থ সাউথ আমরা কিভাবে বলি? সাধারণত উপরেরটাকে আমরা নর্থ পোল বলি, মনে রাখবা। ম্যাপের উপরেরটা হচ্ছে নর্থ পোল, নিচেরটা হচ্ছে সাউথ পোল। তাইলে দুই পোলের দিকে যাচ্ছে, এবং প্রত্যেকটা সেন্ট্রোমিয়ার তোমার হচ্ছে একটা করে স্পিন্ডেল অ্যাপারেটাসের সাথে, স্পিন্ডেল ফাইবারের সাথে সংযুক্ত থাকতে হবে। এগুলো হচ্ছে টেকনিক্যাল ভুল। একটা স্পিন্ডেল ফাইবার যদি না দাও তাহলে তোমার ভুল করে না দিলা, কিন্তু তোমার স্যারের চোখ হয়তো তোমার সেটা ধরা পড়বে। তো স্পিন্ডেল ফাইবার প্রত্যেকটা সেন্ট্রোমিয়ার, এবং কে টেনে নিয়ে যাচ্ছে ওদেরকে পোলের দিকে? স্পিন্ডেল ফাইবার টেনে নিয়ে যাচ্ছে সৃষ্টিকর্তার হুকুমে। বুঝতে পারছো বিষয়টা? প্রত্যেকটা তোমার হচ্ছে পোলের দিকে চলে আসবে। তাইলে তোমার এই পোলে কয়টা ক্রোমোসোম যাবে এখানে এই সেলের জন্য? 6টা স্যার। স্যার 3টা। 3টা। 6টা না, তিনটা, স্যার। মেহনাজ না, কে জানি বললা, স্যার রাফি। 3টা। হ্যাঁ 3টা। এখানে যাবে 3টা, এখানে যাবে 3টা, এখানে যাবে 3টা। কারণ এটা কিন্তু তোমার দুইটা সেল অলরেডি হয়ে আছে আলাদা। হ্যাঁ, ইভেন আমি চাইলে এই জায়গাটাকে তোমার হচ্ছে এই জায়গাটাকে চাইলে আমি এরকম করে আঁকতে পারতাম, তাহলে আরো তোমার বোঝা যেত যে এটা একটা সেল, এটা আলাদা সেল। বুঝতে পারছো বিষয়টা? একটু কনস্ট্রিক্টেড করে আঁকতে পারতাম এই জায়গাটাকে এরকম খাস দিয়ে আঁকতে পারতাম। তাহলে দুইটা সেল, তাহলে এইখানে যাবে 3টা, এখানে যাবে 3টা, এখানে যাবে 3টা। এবং এই যে 3টার গ্রুপ, যে 4টা গ্রুপ, এই 4টা দিয়ে আবার 4টা সেল হবে, প্রতিটা সেলে 3টা করে ক্রোমোসোম থাকবে। তাহলে দেখো অ্যানাফেজ 1 এ কি কি হয়, সরি অ্যানাফেজ 2 তে কি কি হয়। ক্রোমোসোম গুলা তোমার এখনো অনেক শর্ট আছে, এগুলা তোমার হচ্ছে টেলোফেজ 1 এ যে ডিকয়েলিং হবে আবার এখনো অনেক শর্ট আছে। কিন্তু মেটাফেজের চেয়ে সবসময় মনে রাখবে অ্যানাফেজের ক্রোমোসোম গুলার শর্টেনিংটা কম, এখনো অনেক শর্ট। এবং তোমার এগুলা তোমার এই দৈর্ঘ্য বরাবর প্রত্যেকটা ভেঙে গেছে তোমার সেন্ট্রোমিয়ার গুলা। এবং এগুলো পোলের দিকে মুভ করা শুরু করেছে। তাহলে এখানে কি বলা আছে? The daughter chromosomes are started to move towards the opposite pole. Daughter chromosomes have started to move towards the opposite pole. Opposite pole এর দিকে ডটার ক্রোমোসোম গুলা, মানে ভাগ হওয়ার পর ডটার ক্রোমোসোম গুলা যাওয়া শুরু করেছে, মুভ করা শুরু করেছে। The chromosomes are splitted lengthwise. Lengthwise গুলা তোমার ক্রোমোসোম গুলা ভাগ হয়ে গেছে, যে এখানে যেটা দেখাইছি না তোমার সেন্ট্রোমিয়ারটা লেংথওয়াইজ ভাগ হয়ে গেছে। নেক্সট হচ্ছে বা লঙ্গিটিউডনালি ভাগ হয়ে গেছে। The chromosomes are single chromatid in nature. প্রত্যেকটা ক্রোমোসোমই সিঙ্গেল chromatid in nature. তাহলে 3টা বৈশিষ্ট্য, centromeres are splitted longitudinally. Each chromosome is of single chromatid in nature. Chromosome groups are moving towards the pole, opposite poles. এই 3টা বৈশিষ্ট্য লিখতে পারবো না? জি স্যার। গুড। ড্রয়িং ও তো করতে পারবা, তাই না? জি স্যার। জি স্যার। ভেরি গুড। নেক্সট হচ্ছে তোমার
টেলোফেজ 2। এই যে তোমার 3টা ক্রোমোসোম, একটু এই ড্রয়িং করার সময় একটু বুদ্ধি করে রাখতে হবে। দেখো এখানে এখানে তোমার হচ্ছে কত পার্সেন্ট, এই যে আমি যেখানে দেখাচ্ছি কত পার্সেন্ট লাল, আকাশ আখি 75% লাল। স্যার 2/3 66.67%, হ্যাঁ সেটা। তাহলে তোমার যখন এই জায়গাটা আঁকবা এখানে লালের সংখ্যা, লাল লাইনের সংখ্যা বেশি বেশি হবে। হ্যাঁ, বা একটা দুইটা লাল লাইন আঁকলে একটা সবুজ লাইন আঁকবা। বুঝতে পারছো বিষয়টা? এরকম এইখানে কিরকম স্যার হাফ 50%। হ্যাঁ, কিন্তু সবুজের সংখ্যা একটু বেশি লালের সংখ্যা। তাহলে এখানে দেখো সবুজের সংখ্যা একটু বেশি, লাল এই যে মাথায় মাথায় লাল দিবা। বুঝতে পারছো? যেরকম যেরকম ছিল এরকম এরকম মনে রাখবা যে দুইটা সবুজের মাথায় লাল ছিল, একটা সবুজের মাথায় একটা লালের মাথায় সবুজ ছিল। এইগুলা মাথায় রেখে তোমার এই ড্রয়িং গুলা করবা। বুঝছো না? এখানে পেঁচানোই আঁকবা, কিন্তু তোমার ওইটা মাথায় রাখবা, আগের ছবিটা হাতে রেখে আঁকবা। পারবা না? জি স্যার। তাইলে তোমার হচ্ছে এখানে বৈশিষ্ট্য কি, এখানে হচ্ছে যে ক্রোমোসোম গুলো একদম তাদের রেসপেক্টিভ ক্রোমোসোম যে গ্রুপ গুলা, এখানে এখানে কয়টা ক্রোমোসোম আছে বলো তো? স্যার 3টা। 3টা। এখানেও 3টা, এখানেও 3টা, এখানেও 3টা। ক্রোমোসোম গুলো তাদের রেসপেক্টিভ পুলে অলরেডি চলে গেছে। এবং তোমার তারা তোমার অনেকটা যখন তুমি অবজার্ভ ফিগার দেখবা তখন তারা তাদেরকে একত্রে ফিউজড মনে হবে। বাস্তবে তাদের মধ্যে ডিকয়েলিং হওয়া শুরু হবে। তাহলে এখানে কি বৈশিষ্ট্য বলা আছে? ক্রোমোসোমস আর রিচড এট দেয়ার রেসপেক্টিভ পুলস। ক্রোমোসোম গুলো তাদের পুলে চলে গেছে। ক্রোমোসোম গুলো তাদের পুলে চলে গেছে। ইচ ক্রোমোসোমস are of single chromatid nature. Each of the chromosomes are of single chromatid in nature. প্রত্যেকটা ক্রোমোসোমই হচ্ছে তোমার সিঙ্গেল ক্রোমাটিড। যদিও এখানে দেখা যাচ্ছে না ছবিতে, কিন্তু তোমার এই সিঙ্গেল ক্রোমাটিড তো আগেই অ্যানাফিজি হয়ে আছে, সেটাই থাকবে। নেক্সট হচ্ছে যে ক্রোমোসোম থ্রেডস আর লং ইলংগেটেড। আমি যেটা বলছি যে মেটাফেজ থেকে অ্যানাফেজের দিকে তোমার ইলংগেশন আবার শুরু হয় এবং তোমার টেলোফেজে আরো ইলংগেটেড হয়। মেটাফেজে সবচেয়ে বেশি শর্ট থাকে যে কোনো ডিভিশনের ক্ষেত্রে, মাইটোসিস হোক, মায়োসিস হোক, মায়োসিস 1 হোক, মায়োসিস 2 হোক। তাহলে 3টা বৈশিষ্ট্য, ক্রোমোসোমস গ্রুপস আর রিচড এট देयर রেসপেক্টিভ পুলস। তারপর হচ্ছে ক্রোমোসোমস ইচ ক্রোমোসোম ইজ অফ সিঙ্গেল ক্রোমাটিড ইন নেচার, আর তো ক্রোমোসোমস আর সিঙ্গেল ক্রোমাটিড ইন নেচার। আর হচ্ছে তোমার ক্রোমোসোমস হ্যাভ বিকাম তোমার হচ্ছে থিন এন্ড লং। বুঝতে পারছো? মানে তোমার হচ্ছে ইলংগেটেড এন্ড লং। সেটা হয়েছে। বুঝছো 3টা বৈশিষ্ট্য এখানকার? পরীক্ষায় তোমাদেরকে 2টা করে বৈশিষ্ট্য লিখতে বলে। এই যে যখন প্র্যাকটিক্যাল ক্লাস হবে তখন মেজর 2টা লিখতে হবে। মেজর 2টা লিখবে সবসময়। মেজর হচ্ছে যে ক্রোমোসোমস গ্রুপস রিচড আর রিচড এট দ্য রেসপেক্টিভ পুলস, এটা হচ্ছে 1 নাম্বার বৈশিষ্ট্য। এটা দেখে তুমি বুঝছো। সেকেন্ড, সিঙ্গেল ক্রোমাটিড ইন নেচার কিন্তু বাস্তবে এখানে দেখা যাবে না। তারপরে আর লং ইলংগেটেড সেটা দেখা যাবে না, কিন্তু দেখা যাবে হচ্ছে যখন তুমি সাইটোলজি করবা তখন দেখা যাবে যেগুলো পুলে চলে গেছে। বাট লিখতে চাইলে বলতে পারো যে ক্রোমোসোমস আর ইলংগেটেড, ক্রোমোসোম গ্রুপস আর ফিউজড টুগেদার, সেগুলো বলতে পারো। তাহলে এই হচ্ছে টেলোফেজ 2। তাইলে এখানে আপাততভাবে কয়টা সেল তৈরি হওয়ার জন্য টেলোফেজ 2 রেডি বলো তো? স্যার 4টা। 4টা। গুড। এই যে এখানে একটু সাইটোকাইনেসিস হবে, এখানে একটা সাইটোকাইনেসিস হবে, হইলে তোমার এখানে একটা সেল হবে, এখানে একটা সেল হবে, এখানে একটা সেল হবে, এখানে একটা সেল হবে। তাইলে শুরুতে আমরা একদম মায়োসিস 1 এর শুরুতে আমরা কয়টা সেল নিয়ে শুরু করছিলাম? একটা সেল নিয়ে শুরু করছিলাম। হ্যাঁ, একটা সেল থেকে এখন তোমার এই যে এরকম 4টা সেল তৈরি হবে। এই কন্ডিশনটাকে বলে টেট্রাড। যেহেতু এখানে 4টা সেল আছে এই জন্য এটাকে বলা হয় টেট্রাড। এখানে প্রত্যেকটা ডটার সেল তৈরি। এই যে ক্রোমোসোম গ্রুপগুলো এখানে আসছিল টেলোফেজ 1 এ, সেটা তোমার হচ্ছে এই যে সেটা দিয়ে তোমার একটা নিউক্লিয়াস তৈরি হলো, এখানে আরেকটা নিউক্লিয়াস, আরেকটা নিউক্লিয়াস, আরেকটা নিউক্লিয়াস, এবং তোমার এই যে ক্রোমোসোমটা ছিল এখানে, এই যে সেলটা ছিল এটা এখানে ভাগ হয়ে গেছে, এই পাশে যে সেলটা ছিল সেটা এখানে ভাগ হয়ে গেছে। এইভাবে ড্র করবা। চাইলে এই যে এখানে একটা খাস দিয়েও ড্র করতে পারো, যেটা আমি তোমাকে বলছিলাম যে তুমি যদি এখানে একটু ভাগ করে এরকম করে ড্র করো তাতে কোনো সমস্যা নেই।
তাহলে বোঝানোর জন্য আর কি। এই জায়গাটা কি এরকম যদি সামান্য একটু কনস্টিটিউশন দিয়ে এই জায়গাটাও এরকম কনস্টিটিউশন দিয়ে ড্র করো, সমস্যা নেই। তাহলে এটা ছিল আগের সেলটা, এটা আগের সেলটা, এই সেলটা দুইটা ভাগ হয়েছে, এই সেলটা দুইটা ভাগ হয়েছে। তাহলে টেট্রাডের বৈশিষ্ট্য কি? 4 daughter nucleus produced 4 daughter cells by the 2 type membrane। একটা হচ্ছে 2 টাইপ মেমব্রেন হচ্ছে তোমার, এই যে এটা হচ্ছে তোমার সেল মেমব্রেন, আর এটা হচ্ছে ডটার সেলের জন্য যে সাইটোকাইনেসিসের জন্য যে পরবর্তী যে মেমব্রেন তৈরি হয়েছে সেটা। ক্রোমোসোমস আর স্প্রেড ইন দ্য নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোসোমগুলো স্প্রেডেড, ক্রোমোসোমগুলো পরিষ্কারভাবে বোঝা যাবে না। ডটার সেল কন্টেইন হ্যাপ্লয়েড নাম্বার অফ ক্রোমোসোমস। হ্যাপ্লয়েড নাম্বার মানে কি? স্যার এন এন সংখ্যক, মানে হচ্ছে তোমার মা বাবার যে বডি সেলে যে ক্রোমোসোম ছিল, সোমাটিক ক্রোমোসোম নাম্বার ছিল তার অর্ধেক, সেটা হচ্ছে হ্যাপ্লয়েড। এবং এই যে 4টা সেল এগুলো কিন্তু আলাদা হয়ে যাবে একটা থেকে আরেকটা, আলাদা হয়ে যে এই যে এখানে ভাগ হয়ে আলাদা হয়ে গেলে 4টা মাইক্রোস্পোর তৈরি হবে। মাইক্রোস্পোর মানে কি? পোলেন গ্রেন। পোলেন গ্রেন গুলো যখন ম্যাচিউর হয়ে যাবে তখন এগুলো বাতাসে ভাসতে থাকবে, যে যখন স্টিগমাতে পড়বে, স্টিগমাতে জার্মিনেট করবে, করে তোমার হচ্ছে ওভারির ওভামকে ফার্টিলাইজ করবে। তাহলে এই যে 4টা পোলেন, অসংখ্য পোলেন এরকম তৈরি হয় মায়োসিস সেল ডিভিশনের ভিতরে। তুমি দেখো যদি তোমার হচ্ছে সরিষার একটা ফুলের মাথায় হাত দাও, তোমার হাতে অনেক তোমার দানা দানা কি জানি লাগছে, প্রত্যেকটাই হচ্ছে একটা করে পোলেন গ্রেন, এরকম এগুলো তৈরি হয়। তাহলে এই যে ইয়াং মাইক্রোস্পোর বা পোলেন গ্রেন, ইয়াং মাইক্রোস্পোর আর হাফ মুন লাইক স্ট্রাকচার, এটা তোমার ভাগ হয়ে যে তোমার এরকম সিকেল সেল স্ট্রাকচার তৈরি হয়। ঠিক এরকম না, অনেকটা এরকম স্ট্রাকচার তৈরি হয়। এখন যেরকম দেখালাম অনেকটা এরকম স্ট্রাকচার তৈরি হয়, বুঝতে পারছো? প্রত্যেকটা ওই যে মাইক্রোস্পোর হাফ মুন লাইক স্ট্রাকচার, এবং নিউক্লিয়াস নট ভিজিবল, এর ভিতরে নিউক্লিয়াস সেটা দেখা যায় না। ইয়াং নিউক্লিয়ার মেমব্রেন প্রেজেন্ট, এর মধ্যে নিউক্লিয়ার মেমব্রেন থাকে। এই পর্যন্তই তোমাদের আজকের ক্লাস। তো আমরা আজকে ক্লাসে কি কি পড়লাম, যে আমরা জানলাম যে মায়োসিস ডিভিশনের তোমার যে তোমার মায়োসিস 2, এটা হচ্ছে তোমার বেসিক্যালি এটা হচ্ছে তোমার হোমোটাইপিক ডিভিশন, এখানে কোনো রিডাকশন হয় না, রিডাকশন যা হয় সেটা আগের ফেজেই হয়ে গেছে। এবং তোমার এটার তোমার কমপক্ষে 4টা স্টেজ আছে। 4টা স্টেজ আছে, প্রোফেজ টু, মেটাফেজ টু, অ্যানাফেজ টু, টেলোফেজ টু। প্রোফেজ টু তে ক্রোমোসোম গুলো খুবই থিন থাকে এবং ক্রোমোসোমের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত বোঝা যায় না। মেটাফেজ টু তে তোমার সেন্ট্রোমিয়ার গুলা তোমার যে তোমার সেন্টারে জমা হয়, কি বলে ইকুইটোরিয়াল প্লেটে হয়, সেন্ট্রোমিয়ার গুলো যুক্ত হয়, এবং তোমার অ্যানাফেজে তোমার লঙ্গিটিউডনালি ভাগ হয়, ভাগ হয়ে তোমার 2টা আর্ম 2 পোলে চলে যায়। টেলোফেজ টু তে তোমার 4টা গ্রুপ 4 পোলে 2 পোলে চলে গেল, সেরকম 4টা গ্রুপ তৈরি হলো।
তারপরে স্টেজে তারপরে তোমার এটা এগুলো সাইটোকাইনেসিস হয়ে তোমার 4টা ইয়াং মাইক্রোস্পোর তৈরি হয়। মাইক্রোস্পোর গুলো প্রত্যেকটা আলাদা আলাদা ভাগ হয়ে তোমার হচ্ছে হাফ মুন লাইক স্ট্রাকচার তৈরি হয়। আমাকে কোন এক পর্যায়ে দেখা যাচ্ছে কেউ একজন সাদিয়া বলছো যে দেখা যায়নি, কি দেখা যায়নি? স্যার আপনি খাতাতে একটা ফিগার দেখিয়েছিলেন। আচ্ছা, পরে দেখতে পাইছো তাই না? হ্যাঁ স্যার, পরে দেখতে পেয়েছি। ওকে, আর কার কোনো কোশ্চেন আছে আজকে ক্লাস? স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। কে একজন একজন করে বলো, কে বলতে চাচ্ছে আগে? স্যার স্যার হ্যাঁ, রাফি। মিয়োসিস 2 তো স্যার বেসিক্যালি মাইটোসিসের মতোই, তাহলে স্যার এটাকে আমরা সিম্পলি মাইটোসিস কেন বলি না স্যার? এটা তো তোমার মিয়োসিস সেল ডিভিশনের অংশ। মাইটোসিস হয় তোমার সোমাটিক সেলে, সারা বডিতেই সবসময় তোমার মাইটোসিস হচ্ছে। হ্যাঁ, মায়োসিস শুধুমাত্র একটা পার্টিকুলার পজিশনে হয় যারা ম্যাচিউর মেল। হ্যাঁ স্যার আমার কোশ্চেনটা হচ্ছে স্যার অ্যানাফেজ 2 এ। হুম। স্যার অ্যানাফেজ 2 এ যখন স্যার শেয়ারকৃত বাহুটা যখন একদিকে আর শেয়ার ছাড়াটা স্যার অন্যদিকে যায়, তাহলে স্যার যেটা শেয়ার ছাড়া আছে ওটাতে দুইটার ক্যারেক্টার কিভাবে প্রকাশ পায়? মানে যদি লেন্থ ওয়াইজ ভাগ হয় তাহলে তো একটা বাহুতে যেটা থাকতেছে ওটা তো স্যার শেয়ারকৃত অংশ থাকতেছে না, তাহলে আচ্ছা, তাহলে ওই তোমার বাহুতে কিভাবে কোশ্চেন আমি ক্যারেক্টার বুঝছি। আর জুমা, তোমার কোশ্চেন আমি বুঝছি। আমরা এখানে যেটুকু দেখাইছি সেটা হচ্ছে থিওরিটিক্যাল, বুঝতে পারছো? এখন তোমার এই যে এখানে যে তোমার ধরো মায়োসিসই যায়, এখানে যে তোমার এইভাবেই তোমার অ্যারেঞ্জ হবে, নট নেসেসারিলি। আমি একটু আগে বলছি এটাকে তোমার এইভাবে অ্যারেঞ্জ হইতে পারতো, আর উল্টা করে অ্যারেঞ্জ হইতে পারতো। হ্যাঁ, তখন তোমার এই রিকম্বিনেন্টটাও এইদিকে যেতে পারতো, যদি এটা উল্টা করে বসতো যাইতে পারতো। এটা থিওরিটিক্যালি জাস্ট দেখানো। এখন তোমার এখানে মাত্র 3টা ক্রোমোসোম দেখানো হয়েছে, মানুষের তোমার হচ্ছে 23 জোড়া ক্রোমোসোম। তাহলে তোমার এখানে এরকম 23টা পেয়ার হইলে কোনটা কোন দিকে যাবে এটা শুধুমাত্র একজনই জানেন। স্যার সেক্ষেত্রে কি সংখ্যাটা স্যার স্পেসিফিক? সবগুলা তুমি যেটা জানতে চাচ্ছ, কনফিউশন যেটা আর্যমা, যে সব কয়টা তোমার রিকম্বিনেন্ট এক পোলে যায় আর সব কয়টা তোমার হচ্ছে নন রিকম্বিনেন্ট আরেক পোলে যায়, এমন না। যে কোনোটা যে কোনো দিকে যেতে পারে, যে কোনো দিকে অ্যারেঞ্জ হতে পারে, বুঝতে পারছো? এটা কেবলমাত্র একজনই জানেন, তিনি কে বলো? আল্লাহ তাআলা। বুঝতে পারছো? যার জন্যই তোমার হচ্ছে এগুলাতে কে তোমার ফর্সা হবে, কার দাঁত বাঁকা থাকবে, সোজা থাকবে, এগুলাতে তোমার হচ্ছে মানুষের কোনো। স্যার আমরা আর্ট করার সময় স্যার আপনি এখানে যেভাবে দেখাইছেন আমরা এক পাশে দিলেও হবে নাকি আমরা যদি চেঞ্জ হবে হবে, এটাকে যদি তুমি ঘুরে আঁকো তাও হবে, আমার কোনো সমস্যা নেই। ধন্যবাদ স্যার। ওকে, আর কারো কোনো কোশ্চেন? স্যার মিয়োসিসে কি সাইটোকাইনেসিস তার মানে দুইবার হয়? হ্যাঁ, যেহেতু তোমার একটা সেল তোমার 4টা ভাগ হচ্ছে, প্রথমে 2টা ভাগ হয়, দুইবার হয়, একবার টেলোফেজ 1 এর পরে আর একবার টেলোফেজ 2 এর পরে। জি স্যার, তার মানে স্যার আমরা কখন এটাকে কমপ্লিট একটা সেল বলতে পারছি? একদম টেলোফেজ 2 এর পর? এক্স্যাক্টলি, টেলোফেজ 2 এর পরেও যখন আলাদা হয়ে তোমার মাইক্রোস্পোর হচ্ছে তখন তুমি আলাদা সেল বলে, আগে বলার দরকার নাই। যখন তোমার একসাথে অ্যাটাচড আছে তখন এটাকে আলাদা সেল বলার দরকার নাই। এরকম এটা থেকে যখন এটা আলাদা হয়ে যাচ্ছে, এখান থেকে যখন এটা আলাদা হয়ে যাচ্ছে তখন তুমি সেটাকে আলাদা সেল বলো। জি স্যার। আর কোনো কোশ্চেন? স্যার পলিনেশনের পর স্যার পোলেন গ্রেইনটা থেকে স্যার যে টিউব নিউক্লিয়াস আর জেনারেটিভ নিউক্লিয়াস তৈরি হয় স্যার, ওই ডিভিশনটাকে আমরা স্যার মাইটোটিক ডিভিশন তো বলি স্যার। ওটা তো স্যার বডি সেলে হয় না, সোমাটিক সেলে তো হচ্ছে না তো স্যার? হ্যাঁ, ওইটা তোমার হচ্ছে একটা সেলে 2টা ভাগ হচ্ছে, কিন্তু 2 ভাগেই তোমার হচ্ছে সমান সমান ক্রোমোসোম থাকবে, হাফ হাফে। তোমাদের আজকে আমি যেটা খেয়াল করলাম যে আমাকে 5 থেকে 10 জন অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছে আমার সাথে। তোমরা সবাই 300-র বেশি প্রেজেন্ট, 304 জন প্রেজেন্ট। বাকিদের কোনো কোশ্চেন ছিল না নাকি? স্যার এটা তো আরো বেশি পার্টিসিপেশন, নরমালি 2-3 জন করে। আচ্ছা, গুড, তার মানে অনেকেই তোমার ইন্টারেস্টেড। ক্লাস কেমন লাগলো তোমাদের আজকে? স্যার ভালো লাগছে। স্যার বেশ ভালো লাগছে। মাশাআল্লাহ। স্যার মানে এটা দেখার জন্য আমার খুব ইন্টারেস্ট হচ্ছে হ্যাঁ যে না, তোমরা তো আসলে করতেই পারবা, কিভাবে- তোমরা এটা করতে পারবা। হ্যাঁ,
করতে পারবা। এবং এই স্লাইড গুলা, এই যে ধরো এইগুলা আমি নিজেই, এই যে এখন দেখতে পাচ্ছ শেষে, এটা আগামী ক্লাসে আমি দেখাতাম। এই যে তোমার এইগুলা তোমরা নিজেরা বের করবা, এটা ডিপ্লোডিং স্টেজ, এটা ডায়াকিনেসিস স্টেজ, এটা মেটাফেজ 1, বাস্তবে এরকম দেখা যাবে। এটা অ্যানাফেজ 1, এটা টেলোফেজ 1, দেখা যাচ্ছে না? জি স্যার। এগুলা আমি নিজেই তোমার হচ্ছে কিছু ছবি নিজে ড্র করছি, সরি নিজে মাইক্রোস্কোপ থেকে ইয়ে করছিলাম অনেক আগে, সে ধরো তোমার সেই নিউজিল্যান্ড থেকে আসার পরে 11-12 সালে। এবং কিছু ছবি ধরো ইন্টারনেট থেকে নিয়েছি। এটা হচ্ছে প্রোফেজ 2 যেটা দেখছো, এটা হচ্ছে মেটাফেজ 2, এটা অ্যানাফেজ 2। দেখছো কত চমৎকার অ্যানাফেজ 2, তাই না? এই যে 4টা গ্রুপ, টেলোফেজ 2 এরকম দেখতে দেখা যাবে বাস্তবে। এবং এই যে 4টা তোমার হচ্ছে টেট্রাড। আজকে যেটা হলো পড়লাম, প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2 এবং টেট্রাড। সবাই বুঝতে পারছো? জি স্যার। এরকম করার সময় তোমরা বাস্তবে এরকম দেখবা। বাস্তবে তো স্যার এত সুন্দর থাকে না স্যার। অনেকটাই থাকে। স্যার রঙিন কলম দিয়ে কি চিত্র অঙ্কন করতে হবে? জি, রঙিন কলম দিয়ে করা ভালো। তুমি যদি আর্টিস্ট হয় এবং তোমার সাদা কালো কলম দিয়ে কন্ট্রাস্টটা দেখাইতে পারো, ধরো তোমার মোটা পেন্সিল দিয়ে তুমি একটা আঁকলা, পাতলা পেন্সিল দিয়ে একটা আঁকলা, বা পাতলা পেন্সিল দিয়ে আঁকার সময় তোমার হচ্ছে যে এটা হলুদ দিলা আর একটা অংশকে কালো ফিল করে দিলা, সেটাও হবে। তুমি কন্ট্রাস্টটা বুঝাইতে পারলেই হয়েছে। তবে রঙিন পেন্সিল দিয়ে সবাই আঁকে। আমরা কালার পেনের ক্ষেত্রে কি রেড পেনটা ইউজ করতে পারবো? হ্যাঁ, এই আঁকার সময় রেড পেন ইউজ করতে পারবো। তুমি নীল সবুজও ইউজ করতে পারো, কালো নীলও ইউজ করতে পারো, এত সমস্যা নেই। তবে সবাই লাল আর সবুজ ইউজ করে, যেটা দেখানো হয় সেটাই। থ্যাংক ইউ স্যার। স্যার ছবিগুলো স্যার আমাদের শেয়ার করলে স্যার ভালো হইতো স্যার, মানে প্রিন্ট করতাম তো স্যার। আচ্ছা, দিব না আমি, অসুবিধা নেই। থ্যাংক ইউ স্যার। তো সবাই অনেক ভালো থেকো। আগামী রবিবারে মনে হয় তোমাদের সাথে ক্লাস আছে, 307 জন এখানে আছে। হ্যাঁ।